জাপানে করোনার মতো নতুন ভাইরাস মহামারীর শঙ্কা। এতদিন চুপ ছিলাম, আর সহ্য করব না, বলছেন আরাফাত। জানাবো খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। এদিকে শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে এখনো নিরুত্তর ভারত। আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত 5। এবং সর্বশেষ জানাবো ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আহমদুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীন জাপানে করোনার মতো নতুন ভাইরাস মহামারীর শঙ্কা। করোনার মতোই নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে এইচএমভির প্রাদুর্ভাব বাড়াচ্ছে তাদের। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো এইচএমপিভি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখনো পর্যন্ত এই টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকেরা বলছেন, করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। টানা 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হেড বলেন, আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা নিয়ে শুরু হলেও পরবর্তী সময় এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যার সৃষ্টি করতে পারে। এতদিন চুপ ছিলাম, আর সহ্য করব না, বলছেন আরাফাত। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আমরা প্রথমে চুপ ছিলাম, পরে ধীরে ধীরে আমাদের বক্তব্য দিতে শুরু করেছি। এখন আমরা বলছি যে কিছু টেকনিক্যাল সমস্যা এবং প্রতিবন্ধকতা রয়েছে, তবে আস্থা রাখছি সবকিছু ঠিক হবে। সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। আওয়ামী লীগের পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ কাজগুলো হবে বিশেষত জনগণের স্বার্থে। সরকারে থাকাকালীন নিজেদের ভুল স্বীকার করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমরা অবশ্যই আমাদের দায়ও স্বীকার করি। যখন আমরা সরকারে ছিলাম তখন আমাদের অনেক ভুল ছিল, সেগুলো আমরা স্বীকার করেছি এবং সেগুলোর প্রতি আলোচনা চলছে। এখন আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যতে এসব ভুল থেকে শিক্ষা নেওয়া এবং এগুলো যাতে পুনরায় না হয় সে বিষয়ে কাজ করা। ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে মোহাম্মদ আরাফাত বলেন, আমরা যখন বলেছিলাম জনগণের উপর গুলি চালানো যাবে না তখন এই অবস্থা বজায় রেখেছি। আমরা কখনোই গুলি চালানোর পক্ষে ছিলাম না, বরং শান্তিপূর্ণ সমাধান খুঁজতে চেয়েছিলাম। তিনি বলেন, আমাদের অবস্থান থেকে আমরা বিচার চাই, যাতে সঠিক অপরাধীদের শাস্তি দেওয়া হয়। তদন্ত ও বিচার প্রক্রিয়ার জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছিলাম। আমরা আহতদের পাশে দাঁড়িয়েছিলাম এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তিনি বলেন, সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমরা চাই বিচার হোক সঠিকভাবে, যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় আমরা যেটা চেয়েছিলাম সেটা এখনো সম্পূর্ণ হয়নি, কারণ সরকারি পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। যেসব অভিযোগ ওঠে তাদের যথাযথভাবে তদন্ত করা উচিত এবং তাদের বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করা উচিত। এসব বিষয় নিয়ে আমরা চুপ থাকতে পারি না, কারণ সঠিক বিচার নিশ্চিত করতে না পারলে সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা থাকতে পারে। তিনি আরো বলেন, আমরা সরকারের দায় ও দায়িত্ব স্বীকার করেছি, কিন্তু জাতি ও জনগণের কাছে আমাদের আবেদন যে কোনো ভুলের বিচার করা হোক এবং জাতি যেন সঠিকভাবে বিচার পায়। শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে এখনই নিরুত্তর ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে নতুন কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে ভারত কি সিদ্ধান্ত নিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জয়সওয়াল বলেন, আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে ফেরত দানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি। এই ইস্যুতে এর বেশি আর কিছু আমার বলার নেই। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না
পেয়ে 2024 সালের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন 77 বছর বয়সী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে পতন ঘটে তার নেতৃত্বাধীন সরকারের এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও হত্যার অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে গত 23শে ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠির প্রাপ্তি স্বীকারও সে সময় করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গত 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হন সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুন্ডিরক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেওয়ায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি। সর্বশেষ 2রা জানুয়ারি তার জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিল। ফের অনুরোধ জানানো হবে কিনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা আশা করি যে যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তারা সবাই ন্যায় বিচার পাবেন। আমাদের আবেদন এটুকুই। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হাসান। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশ নেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের 22শে আগস্ট তেজগাঁও থানা দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবুল হাসান। গ্রেপ্তার করা ব্যক্তি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালেবুর রহমান। আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত 5। যশোরে প্রখ্যাত ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়েছে অন্তত 5 জন, আহত হয়েছে। রাতে শহরতলি পুলেটহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চত্বর ও আশপাশ এলাকায় তারা পদদলিত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শুক্রবার রাতে মাহফিল স্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় সড়কের উপরে মানুষের ভেতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকে আহত হন। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাহফিলের দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানায়, অন্তত 30 জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক